প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত দিনাজপুর সরকারি কলেজের সম্মানিত ও সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন স্যারের নির্দেশনায় এবং আমার অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ইদ্রিস মিয়া স্যারের তত্ত্বাবধানে আজকে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। আজকে এই অনলাইন ক্লাসের তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রত্যাশা করি এবং আশা করি তোমরা সবাই এই করোনার সময়ে তোমরা সবাই সুস্থ আছো, এবং আমি এটাও প্রত্যাশা করি যে তোমরা এই সময়ে সবাই যথারীতি তোমরা আমাদের ক্লাসগুলো তোমরা দেখে যাচ্ছ এবং তোমরা নিয়মিতভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের এই ক্লাসগুলো আরও গতিময় করার জন্য আজকের আমার নিয়মিত ক্লাসের তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে তোমাদের আমি আবারও আমার পরিচয় দিব। প্রথমে আমি যদি আমার পরিচয় দেই, তাহলে আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অর্থনীতি দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের উন্নয়ন পরিকল্পনা অধ্যায় নিয়ে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে কিছু ছবি দেখা পাচ্ছ। যে প্রথম ছবিটাতে দেখো যে এখানে একটি রাস্তাঘাট নির্মাণের কাজ চলছে, এবং এইভাবে রাস্তাঘাট নির্মাণ করে এইভাবে একটি অবকাঠামো তৈরি হয়। তারপরে তোমরা কিছু প্রতিষ্ঠানের ভবনের নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে একটি সেতুর কাজ নির্মাণ চলছে। তাহলে সহজে বোঝা যাচ্ছে যে এটি একটি পরিকল্পিতভাবে একটি অবকাঠামো নির্মাণের কাজ। তাহলে আমরা একটা বিষয় অনুধাবন করতে পারি যে আজকের আমাদের এই আলোচনার বিষয় কি হতে পারে। তাহলে আজকের এই আলোচনার বিষয় আমাদের হতে পারে উন্নয়ন সম্পর্ক নিয়ে। তাহলে একটি দেশ কখন উন্নয়ন করতে পারে? তাহলে আমরা যদি একটু আলোচনায় আসি, তাহলে আমরা বলতে পারি যে উন্নয়ন একটি দেশ করতে পারবে তখনই যখন একটি দেশের পরিকল্পনা সুষ্ঠুভাবে গ্রহণ করা হবে এবং এই পরিকল্পনা মাফিক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং পরিকল্পনা মাফিক যদি বাস্তবায়ন করা হয়। তাহলে আজকের আমাদের এই অধ্যায় থেকে আমরা কি কি আলোচনা থেকে আমরা কি কি শিখতে পারি সেটা আমরা দেখতে পারি। তাহলে আমাদের প্রথমেই শিক্ষণ ফলে দেখতে পারি যে উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তোমরা ধারণা পাবে। বিভিন্ন ধরনের যে উন্নয়ন পরিকল্পনা হয় সে সম্পর্কে তোমরা ধারণা পাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কি কি উদ্দেশ্যে হয় সে সম্পর্কে তোমরা ধারণা পাবে। মধ্যমেয়াদী পরিকল্পনা কি এবং এই পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলো কি কি, এবং এই পরিকল্পনা থেকে আমরা কি কি ভাবে সহায়ক হতে পারি দেশের উন্নয়নের জন্য সে সম্পর্কে তোমরা ধারণা হবে। স্বল্পমেয়াদী পরিকল্পনা সম্পর্কে তোমরা ধারণা করতে পারবে। তাহলে আমরা প্রথমেই উন্নয়ন পরিকল্পনা কি এই সম্পর্কে আমরা একটি ধারণা নেই। তাহলে উন্নয়ন পরিকল্পনা কি? একটি নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতির অগ্রাধিকার বাছাইপূর্বক সুনির্দিষ্ট কতগুলো সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য দেশে প্রাপ্ত সকল সম্পদের সুষ্ঠু, দক্ষ ও উত্তম ব্যবহার নিশ্চিত করে যে নির্ধারিত ও পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলে। তাহলে উন্নয়ন পরিকল্পনা আমরা যদি একটু ভেঙে ভেঙে বলি, তাহলে আমরা বলবো যেমন সামাজিক যে কিছু উপাদান আছে সেই উপাদানগুলো সম্পর্কে আমাদের সুষ্ঠু একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে। অর্থনৈতিক যে লক্ষ্য অর্জন, আমরা কি ধরনের কি কি একটি দেশের একটি অর্থ বছরে হোক বা 5 বছরেই হোক বা 10 বছরেই হোক বা দীর্ঘমেয়াদেই হোক না কেন, এটা কতটুকু আমরা লক্ষ্য অর্জন করতে পারবো সে সম্পর্কে আমরা একটা সুষ্ঠু যদি আমরা পরিকল্পনা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের উন্নয়ন পরিকল্পনা। তাহলে উন্নয়ন পরিকল্পনার একটু ইতিহাস আমরা যদি দেখি, তাহলে উন্নয়ন পরিকল্পনা এটা খুব পুরনো একটি ধারণা নয়। আমরা যদি উন্নয়ন পরিকল্পনার ইতিহাস দেখি, তাহলে
এখন থেকে 100 বছর আগে এই পরিকল্পনা নামে শব্দটি প্রথমে ধারণা করা হয়। উন্নয়ন পরিকল্পনার ধারণাটি আসে মূলত রাশিয়া থেকে। রাশিয়ার বলশেভিক বিপ্লবের অর্থাৎ 1917 সালে বলশেভিক যে বিপ্লব হয়, সেই বিপ্লব থেকেই আহ, অর্থনৈতিক পরিকল্পনার ধারণার সূচক হয়। 1917 সাল থেকে 1927 সাল পর্যন্ত সে দেশে যুদ্ধ অবস্থার সাম্যবাদ নতুন অর্থনৈতিক কর্মপন্থার করার পর 1928 সালে সোভিয়েত ইউনিয়নই সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার নীল নকশা প্রস্তুত করে এবং তাদের এই নীল নকশা পঞ্চবার্ষিক পরিকল্পনার নীল নকশা থেকেই আহ, এই পরিকল্পিত অর্থনীতির ধারণার সূত্রপাত হয়ে থাকে। উন্নয়ন পরিকল্পনার আমরা যদি বিভিন্ন অর্থনীতিবিদদের ধারণা দেখি, তাহলে প্রথমে আমরা অধ্যাপক ডিকেন্স এর চিন্তা মতে বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা, অর্থাৎ একটি দেশের যে অর্থনীতির কি কি সিদ্ধান্ত নিলে একটি দেশ এগিয়ে যাবে, একটি দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ হবে, একটি দেশের অর্থনীতি সুকাঠামো হবে, শক্তিশালী হবে, সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা। কি দ্রব্য কত পরিমাণ উৎপন্ন হবে, কাদের মধ্যে বণ্টিত হবে, এসব বিষয়ে সমগ্র দেশের তথ্য সংগ্রহের ভিত্তিতে সরকার কর্তৃক সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণ করাকেই অর্থনৈতিক পরিকল্পনা বলা হয়। অন্য একজন অর্থনীতিবিদ আমরা যদি তার ধারণা দেখি, তাহলে অর্থনীতিবিদ মিসেস বারবারা উডনের মতে কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সুচিন্তিত ও সুবিবেচিত অর্থনৈতিক অগ্রাধিকার সমূহ নির্বাচন করাকেই অর্থনৈতিক পরিকল্পনা বলা হয়। অধ্যাপক হায়েকের মতে কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক উৎপাদনশীল কার্যাবলীর দিক নির্দেশনাই হলো পরিকল্পনা। তাহলে আমরা অর্থনীতির চিন্তার সাথে আমরা আমরা একটু বলতে পারি যে বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্ত বা সরকারি বা রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়, এই সিদ্ধান্তগুলোই যদি আমরা উন্নয়নের দিকে যদি নিয়ে যাওয়া হয় বা যে উৎপাদনশীল কার্যাবলী আছে সেগুলো যদি আমরা চিন্তা করি, সেটাই হবে উন্নয়ন পরিকল্পনা। উন্নয়ন পরিকল্পনার কিছু উদ্দেশ্য নিয়ে প্রণীত হয়। তাহলে উন্নয়ন পরিকল্পনার কিছু উদ্দেশ্য আমরা এখানে লক্ষ্য করি। উন্নয়ন পরিকল্পনার প্রথমে যদি আমরা বলি যে কি পরিমাণ উৎপাদন হবে, সেটার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং ওই অনুযায়ী উৎপাদন স্তর নির্ধারণ করা। উন্নয়ন পরিকল্পনার অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে রূপরেখা নির্ধারণ করা, অর্থাৎ কত স্বল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা প্রকল্পটি বাস্তবায়নের সম্ভব তার রূপরেখা নির্ধারণ করতে হবে। উন্নয়ন পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে সরকার বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে থাকে। এই প্রকল্প গ্রহণের মধ্যে কোনটি বেশি লাভজনক এবং সেটি তাকে সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেটি থেকেই প্রকল্প নির্ধারণ করে সেই প্রকল্পটি বাস্তবায়ন করা উন্নয়ন প্রকল্প অন্যতম একটি উদ্দেশ্য। উন্নয়ন প্রকল্প অন্যতম উদ্দেশ্যের মধ্যে একটি পড়ে উৎপাদন কৌশলের ব্যবহারের মাধ্যমে উৎপাদন করা, অর্থাৎ কোন কোন প্রক্রিয়া উৎপাদন করলে স্বল্প সময়ের মধ্যে এবং স্বল্প ব্যয়ে উৎপাদন করা সম্ভব, সেটির দিকে নজর রাখতে হয়। উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে অর্থায়নের উৎস নির্ধারণ করা, অর্থাৎ কি প্রক্রিয়া এবং কার কাছ থেকে কতটুকু অর্থ সংগ্রহ করা হবে সেই সম্পর্কে ধারণা নিতে হবে। উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে প্রকল্প মূল্যায়ন, অর্থাৎ ত্রুটি কোনো প্রকল্প গ্রহণ করার সময় দেখা যাবে যে কিছু কিছু সময় ত্রুটি থাকতে পারে। এই ত্রুটি বিচ্যুতির নির্ধারণ পূর্বক প্রয়োজনীয় সংশোধনের জন্য প্রকল্প চলমান রাখতে হবে। তাহলে এই প্রকল্প যদি চলমান থাকে, তাহলে এই প্রকল্প চলমান থাকলে আমরা প্রকল্পটির মূল্যায়ন করতে পারবো এবং প্রকল্প মূল্যায়নে যখন করব তখনই আমরা
উন্নয়নের দিকে এগিয়ে যাব। তাহলে উন্নয়ন পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলো এগুলোই আমরা বলতে পারি। তাহলে উন্নয়ন প্রকল্পর জন্য আমাদের প্রয়োজন কি কি প্রয়োজন থাকতে পারে? তাহলে আমরা বলতে উন্নয়ন প্রকল্পের জন্য আমাদের একটি পরিকল্পনা কমিশন থাকতে হবে এবং সঠিক ও পর্যাপ্ত পরিসংখ্যানিক তথ্য, লক্ষ্য, উদ্দেশ্য এবং অগ্রাধিকার ভিত্তিতে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় সম্পদের সমাবেশ সংগ্রহ করতে হবে এবং পরিকল্পনাকে সামঞ্জস্যপূর্ণ করা, দুর্নীতিমুক্ত ও দক্ষ প্রশাসক দ্বারা এই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং উপযুক্ত উন্নয়ন নীতি গ্রহণ করতে হবে এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য উপযুক্ত শিক্ষার উপর ভিত্তি করে প্রকল্প গ্রহণ করতে হবে। জনগণের ভোগের অভ্যাস তৈরি করতে হবে এবং জনগণ থেকে যেন সরকার সহযোগিতা পায় সেদিকে সরকারকে একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে এগুলো যদি আমরা চিন্তা করি উন্নয়ন পরিকল্পনার মূল উদ্দেশ্য, তাহলে একটি দেশে উন্নয়ন করা সম্ভব হয়ে যায়। উন্নয়ন পরিকল্পনার শ্রেণীবিভাগ যদি আমরা একটু চিন্তা করি, তাহলে উন্নয়ন পরিকল্পনাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে একটি হচ্ছে সম্পদ বন্টনের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা ভাগ করা হয়, কার্যাবলী ও পরিধির ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা ভাগ করা হয়, অঞ্চল ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা ভাগ করা হয় এবং সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা ভাগ করা হয়। তাহলে আমরা প্রথমে আলোচনা করব সম্পদ বন্টনের প্রেক্ষিতে উন্নয়ন পরিকল্পনা কত ভাগ করা হয়। তাহলে প্রথমে আমরা বলবো নির্দেশ ভিত্তিক পরিকল্পনা, দ্বিতীয় আমরা বলবো পুঁজিবাদী পরিকল্পনা এবং সর্বশেষ ও তৃতীয় ভাবে আমরা বলবো যে কেন্দ্রীয় ও বিকেন্দ্রীয় পরিকল্পনা। তাহলে নির্দেশ ভিত্তিক পরিকল্পনা কি? আমরা যদি এটা প্রথমে চিন্তা করি, নির্দেশ ভিত্তিক পরিকল্পনা হচ্ছে এটি রাষ্ট্র কর্তৃক অর্থাৎ সরকার কর্তৃক নির্দেশিত যে পরিকল্পনা সেটাকে আমরা বলে থাকি নির্দেশ ভিত্তিক পরিকল্পনা। নির্দেশ ভিত্তিক পরিকল্পনায় আমরা যদি এইভাবে বলি, দেশের সকল সম্পদ ও উপাদানের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হলে যে ধরনের পরিকল্পনা হয় তাই হলো নির্দেশ ভিত্তিক পরিকল্পনা। নির্দেশ ভিত্তিক পরিকল্পনার সমস্ত পরিকল্পনাই সরকার কর্তৃক হয়ে থাকে। নির্দেশ ভিত্তিক পরিকল্পনার কিছু সুবিধার কথা আমরা যদি চিন্তা করি, তাহলে প্রথমে আমরা বলবো সাফল্যের সম্ভাবনা কি? তাহলে নির্দেশ ভিত্তিক পরিকল্পনার সরকার কর্তৃক নির্দেশিত যে পরিকল্পনা সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে সাফল্যের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে থাকে। যেহেতু সমস্ত পরিকল্পনাই সরকারের, তাই সমস্ত সম্পদ সরাসরি সংগ্রহ করে থাকে সম্পদ। এটি বাস্তবায়ন করা হলে সময় অর্থের অপচয় তেমন হয় না। এই বাস্তবায়ন হলে এই নির্দেশ ভিত্তিক পরিকল্পনার সবচেয়ে বড় সুবিধা হলো সুনিশ্চিত ফলাফল। নির্দেশ ভিত্তিক পরিকল্পনার কিছু অসুবিধা আছে, যেমন ভোক্তা ও উৎপাদনকারীর স্বাধীনতা তেমন থাকে না, বেসরকারি উদ্যোগের ভূমিকা গৌণ অর্থাৎ খুবই কম থাকে, কারণ যেহেতু সরকার সকল পরিকল্পনা করে থাকে সেহেতু বেসরকারি উদ্যোগের তেমন কোনো এখানে ভূমিকা থাকে না। আমলাতান্ত্রিক এখানে মনোভাব থাকে, কারণ সরকারের সকল কর্মচারী এখানে কাজ পরিকল্পনা করে থাকে, তাই এখানে আমলাতান্ত্রিক মনোভাব থাকে। এটি যে একটি জটিলতার সৃষ্টি হতে পারে। চাহিদা ও যোগানের অসঙ্গতি থাকতে পারে, কারণ বাজারে কি পরিমাণ কোন পণ্যের কি ধরনের পরিমাণে চাহিদা আছে এবং কোন পণ্যের কি পরিমাণের যোগান দিতে হবে এই দুটি বিষয়ের মধ্যে একটি অসঙ্গতি দেখা দেয়। তারপর আমরা বলতে পারি যে উন্নয়নমূলক দেশগুলো যদি চিন্তা করি, যে বিশেষ করে রাশিয়া, চীন এসব দেশে নির্দেশ ভিত্তিক পরিকল্পনা হয়ে থাকে এবং এসব দেশের উন্নয়নও অনেক বেশি হয়ে থাকে। আমরা এরপরে যদি আমরা সম্পদ বন্টনের ভিত্তিতে আমরা দেখি, সম্পদ বন্টনের ভিত্তিতে প্ররোচিত পরিকল্পনা কি? তাহলে বাজার চাহিদা, জনকল্যাণের
ব্যক্তি স্বাধীনতা, উপযুক্ত আর্থিক ও রাজস্ব নীতির মাধ্যমে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে প্ররোচিত পরিকল্পনা বলে। প্ররোচিত পরিকল্পনায় কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। প্ররোচিত পরিকল্পনায় কি কি সুবিধা আছে আমরা এখন যদি দেখি। ভোক্তা ও উৎপাদনকারীর স্বাধীনতা। এখানে ভোক্তা তার ইচ্ছামতো ভাবে সে পণ্য ভোগ করতে পারে এবং উৎপাদনকারী তার স্বাধীন মতো সে আহ, উৎপাদন কার্যক্রম চালিয়ে যায়। বেসরকারি উদ্যোগের ভূমিকা এখানে বেশি দেখা যায়, কারণ সরকারি ভাবে তেমন ভাবে যদি সিদ্ধান্ত না থাকে তাহলে বেসরকারি উদ্যোগের ভূমিকা এখানে অনেকটাই মুখ্য হয়ে দাঁড়ায়। আর যেহেতু বাজারের বাজারের চাহিদার উপরে এবং যোগানের সঙ্গতি থাকে, সেহেতু এখানে দাম নিয়ন্ত্রণ ও রেশনিং বাজারের মাধ্যমেই নির্ধারণ হয়ে থাকে। সরকার যেহেতু এখানে সেভাবে হস্তক্ষেপ করে না এই পরিকল্পনাতে, সেহেতু আর্থিক ও রাজস্ব নীতির উপযুক্ত ব্যবহার এখানে দেখা দেয়। তাহলে আমরা যদি প্ররোচিত পরিকল্পনা দেখি, প্ররোচিত পরিকল্পনায় এখানে মূলধন গঠন অনেকটা বেশি হয়ে থাকে। প্ররোচিত পরিকল্পনার কিছু অসুবিধাও এখানে দেখা যায়। প্ররোচিত পরিকল্পনা যেহেতু বাজারের চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয়, দাম নির্ধারিত হয়, সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। বাণিজ্য চক্রের অনেক বেশি অনেক অনেক সময় উত্থান হতে পারে, অনেক সময় পতন হতে পারে। তাই বাণিজ্য চক্রের একটি বড় সমস্যা এখানে দেখা দিতে পারে। ধনী দরিদ্রের ব্যবধান সৃষ্টি হতে পারে, কম উৎপাদন হতে পারে, শোষণ নির্যাতন এগুলো বেশি হতে পারে। এরপরে আমরা যদি সম্পদ বন্টনের ভিত্তিতে পরিকল্পনার দেখি, তাহলে কেন্দ্রীয় ও বিকেন্দ্রীয় পরিকল্পনা আমরা এখানে দেখতে পারি। কেন্দ্রীয় পরিকল্পনা প্রথমে আমরা আলোচনায় আসবো। কেন্দ্রীয় পরিকল্পনা কি? কেন্দ্রীয় পরিকল্পনা হচ্ছে যে যেহেতু যদি রাষ্ট্র কর্তৃক পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয় তাকে কেন্দ্রীয় পরিকল্পনা হয়। অর্থাৎ সরকার তার নিজস্ব পরিকল্পনায় ও বাস্তবায়ন করে থাকে, তাহলে সে ধরনের পরিকল্পনাকে বলা হয় কেন্দ্রীয় পরিকল্পনা। বিকেন্দ্রীয় পরিকল্পনা কাকে বলা হয়? যে পরিকল্পনায় অর্থনীতির প্রতিটি খাতের জন্য পৃথক পৃথক পরিকল্পনা করা হয় এবং আর্থিক ও রাজস্ব নীতির প্রয়োগের মাধ্যমে বাস্তবায়ন করা হয় তাকে বিকেন্দ্রীয় পরিকল্পনা বলা হয়। উন্নয়ন পরিকল্পনার আমরা যদি এবার কার্যাবলী ও পরিধির ভিত্তিতে দেখি, তাহলে উন্নয়ন পরিকল্পনা কার্যাবলী ও পরিধি ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনার কতভাবে ভাগ করা হয়? তাহলে মূলত এখানে 4 ভাগে ভাগ করা হয়। বস্তুগত ও আর্থিক পরিকল্পনা, কাঠামোগত ও কার্যগত পরিকল্পনা, সংশোধিত ও উন্নয়ন পরিকল্পনা, সার্বিক ও আংশিক পরিকল্পনা। আমরা প্রথমেই আলোচনা করব বস্তুগত ও আর্থিক পরিকল্পনা কি। বস্তুগত পরিকল্পনা যদি আমরা আলোচনায় আসি, যে অর্থনৈতিক পরিকল্পনা কোনো নির্দিষ্ট সময়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ, লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উপকরণের উৎস ও সংস্থান প্রবৃদ্ধি নির্ধারণ করা হয় তাকে বস্তুগত পরিকল্পনা বলা হয়। এ ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের আয় ও কর্মসংস্থান সর্বোচ্চ হবে এবং দেশের উৎপাদন সর্বোচ্চ হয়ে থাকবে। তাহলে আর্থিক পরিকল্পনা কাকে বলা হয়? যে অর্থনৈতিক পরিকল্পনা কোনো নির্দিষ্ট সময়ে অর্থনীতির প্রতিটি খাতে উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং সে অনুযায়ী প্রয়োজনীয় উপকরণের বন্টন অর্থমূল্য প্রকাশ পায়, যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে আর্থিক পরিকল্পনা বলা হয়। এই পরিকল্পনায় বিভিন্ন প্রকল্পে ব্যয় লাভ বিশ্লেষণ করা হয়। তাহলে একটি প্রকল্প যদি আমরা গ্রহণ করি, এই প্রকল্পটি কতটুকু লাভজনক বা কতটুকু প্রকল্প থেকে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, এটা সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে একটি দেশের পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত সহজ হবে। কারণ পরিকল্পনা যদি লাভজনক না হয়, তাহলে সে ধরনের পরিকল্পনা সরকার কি করে? পরিহার করে থাকে। কাঠামোগত ও কার্যগত পরিকল্পনা। কাঠামোগত পরিকল্পনা কি? আর্থসামাজিক, রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক এসবের পরিবর্তন বিবেচনা রেখে যে উন্নয়ন পরিকল্পনা করা হয় তাকে
কাঠামোগত পরিকল্পনা বলা হয়। কার্যগত পরিকল্পনা কি? আর্থসামাজিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এসবের পরিবর্তনটাকে স্থির রেখে অর্থাৎ অপরিবর্তিত রেখে যে উন্নয়ন পরিকল্পনা করা হয় তাকে কাঠামোগত পরিকল্পনা বলা হয়। তাহলে কাঠামোগত পরিকল্পনা এবং কার্যগত পরিকল্পনার মূল পার্থক্য হচ্ছে যে এই আর্থসামাজিক, রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের কথা চিন্তা করে। সংশোধিত উন্নয়ন পরিকল্পনা। সংশোধিত পরিকল্পনা কি? অর্থনীতির বিদ্যমান কাঠামোকে অক্ষুণ্ণ রেখে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখা দিলে তা সমন্বয়ের উদ্দেশ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে সংশোধিত পরিকল্পনা বলা হয়। উন্নয়ন পরিকল্পনা অর্থনীতির বিভিন্ন খাতের একই সাথে সামগ্রিক অর্থনীতির পরিমাণগত ও গুণগত পরিবর্তনের লক্ষ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কাঠামোগত পরিকল্পনা বলা হয়। তাহলে সংশোধিত সংশোধিত পরিকল্পনার মাধ্যমে আমরা দেখতে পারি যে অনেক সময় সরকার তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকার বিভিন্নভাবে কর হার নির্ধারণ করে থাকে এবং করের হার অনেক সময় বৃদ্ধি করতে পারে। ভোগ এবং বিনিয়োগ এবং সরকারি ব্যয় অনেক সময় হ্রাস বা ব্যয় বৃদ্ধি করতে পারে। তাহলে এইভাবে সরকার তার পরিকল্পনাকে সংশোধন করতে পারে। উন্নয়ন পরিকল্পনার যদি আমরা কথা চিন্তা করি, উন্নয়ন পরিকল্পনায় সরকার পরিমাণগত গুণগত কিছু পরিবর্তন করে থাকে। এই গুণগত ও পরিমাণগত পরিবর্তনের মধ্যে আসে অনেক সময় সরকার বিভিন্ন রাজস্ব নীতি ও আর্থিক নীতির মাধ্যমে এই গুণগত পরিমাণগত পরিবর্তন করে থাকে। এভাবে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে থাকে। এবারে আমরা আলোচনায় আসবো সার্বিক ও আংশিক পরিকল্পনা কি। সার্বিক পরিকল্পনা কি? যে অর্থনৈতিক পরিকল্পনা অর্থনীতির বিভিন্ন অংশ খাতকে অন্তর্ভুক্ত করে যে একটি মাত্র পরিকল্পনা গ্রহণ করে, অর্থাৎ অর্থনীতির বিভিন্ন অংশকে একসাথে করে যে পরিকল্পনা সরকার করে থাকে তাকে বলা হয় সার্বিক পরিকল্পনা। আংশিক পরিকল্পনা যে অর্থনৈতিক পরিকল্পনা দেশের সকল খাতকে নয়, কেবল কোনো বিশেষ খাতের উপর যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে আংশিক পরিকল্পনা বলা হয়। অর্থাৎ সরকার কোনো নির্দিষ্ট খাতকে যদি চিন্তা করে থাকে সে ধরনের পরিকল্পনাকে বলা হয় আংশিক পরিকল্পনা। যেমন সরকার অনেক সময় কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে থাকে, সে ধরনের খাতকে আমরা বলবো আংশিক পরিকল্পনা। সরকার এভাবে শুধু কৃষি খাতকে না, শিল্প খাত হতে পারে, সেবা খাত হতে পারে, বা কৃষি খাতের কোনো একটি নির্দিষ্ট সেক্টর হতে পারে, সেটা থেকেও সরকার আংশিক পরিকল্পনা করে থাকতে পারে। আমাদের পরবর্তী আলোচনায় আসবো যে উন্নয়ন পরিকল্পনাকে অঞ্চলের উপর ভিত্তি করে যেভাবে শ্রেণীবিভাগ করা হয় তার উপরে আলোচনা করব। তাহলে অঞ্চলের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা কত ভাগ করা হয়? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত 4 ভাগে ভাগ করা হয়। এটা স্থানীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, জাতীয় পরিকল্পনা এবং আন্তর্জাতিক পরিকল্পনা। আমাদের অঞ্চলভিত্তিক পরিকল্পনার প্রথম আলোচনা বিষয় হলো স্থানীয় পরিকল্পনা। কোন নির্দিষ্ট অঞ্চলের উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে আমরা বলে থাকি স্থানীয় পরিকল্পনা। স্থানীয় পরিকল্পনা যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, যেমন হাওড় এলাকার কৃষকদের জীবনযাত্রা উন্নয়নের জন্য যে গৃহীত পরিকল্পনা সেটাকে আমরা বলি স্থানীয় পরিকল্পনা। যেমন উত্তরবঙ্গেরও যে বন্যার পীড়িত অঞ্চল আছে সেই অঞ্চলগুলোতেও অনেক সময় সরকার সুনির্দিষ্টভাবে কোনো পরিকল্পনা যদি গ্রহণ করে থাকে সেটাকেও আমরা বলতে পারি স্থানীয় পরিকল্পনা। অঞ্চলভিত্তিক পরিকল্পনায় আমরা এরপরে আসবো, আলোচনায় আসবো যে আঞ্চলিক পরিকল্পনা কি। কোনো নির্দিষ্ট অঞ্চলের অভ্যন্তরে বা কোনো দেশের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকার উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে আঞ্চলিক পরিকল্পনা বলা হয়। তাহলে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি উত্তরা অঞ্চলের গঙ্গা দূরীকরণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা এবং দক্ষিণাঞ্চলের লবণাক্ত সহিষ্ণু কৃষি চাষাবাদ প্রকল্প। এই ধরনের প্রকল্পকে আমরা বলি আঞ্চলিক পরিকল্পনা। অঞ্চলভিত্তিক পরিকল্পনা যদি আর একটু দেখি, চিন্তা করি, তাহলে জাতীয় পরিকল্পনা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে আমরা জাতীয় পরিকল্পনা বলে থাকি। যেমন দারিদ্র্য দূরীকরণ, জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান বৃদ্ধি,
এই ধরনের যদি সরকার উন্নয়নের জন্য যে ধরনের পরিকল্পনা করে থাকে, তাহলে তাকে আমরা বলি জাতীয় পরিকল্পনা। অঞ্চল ভিত্তিক পরিকল্পনার আমাদের আরেকটি বড় পরিকল্পনা হচ্ছে আন্তর্জাতিক পরিকল্পনা। অর্থাৎ এই আন্তর্জাতিক পরিকল্পনা বলতে শুধু একটি দেশের না, এটা পুরো বিশ্বের যে পরিকল্পনা করা হয় সেটাকে আমরা বলি আন্তর্জাতিক পরিকল্পনা। তাহলে আমরা এটাকে যদি সুন্দরভাবে বলতে পারি, সুন্দরভাবে একটু বলি, একাধিক দেশের স্বার্থে বা বৈশ্বিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে আন্তর্জাতিক পরিকল্পনা বলা হয়। যেমন আমরা এই মুহূর্তে আমরা জানি যে বিশ্বে একটি ভয়াবহ করোনা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে নিয়ে যাচ্ছে। তো এই অবস্থা দূরীকরণের জন্য যে পরিকল্পনা করা হয় সেই ধরনের পরিকল্পনাকে আমরা আন্তর্জাতিক পরিকল্পনা বলতে পারি। তাছাড়া বৈশ্বিক মন্দা দূরীকরণ, আমরা জানি যে বিশ্বের জলবায়ু এখন একটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এই জলবায়ু পরিবর্তনজনিত যে ঝুঁকি হ্রাসে বিশ্ব পরিবেশ সম্মেলন, গৃহীত কর্মসূচি বাস্তবায়ন, এসবের জন্য যে পরিকল্পনা করা হয় সেটি হলো আন্তর্জাতিক পরিকল্পনা। উন্নয়ন পরিকল্পনার যদি আমরা শ্রেণী বিভাগ একটু আবার ঘুরে দেখি, উন্নয়ন পরিকল্পনাকে সময়ের ভিত্তিতেও কিছু ভাগ করা হয়ে থাকে। তাহলে সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা মূলত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। এটি প্রথমটি স্বল্পমেয়াদী পরিকল্পনা, দ্বিতীয়টি মধ্যমেয়াদী পরিকল্পনা এবং তৃতীয়টি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাহলে আমাদের প্রথমে আলোচনার বিষয় হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা কি। স্বল্পমেয়াদী পরিকল্পনা মূলত আমরা যদি চিন্তা করি তাহলে এটি 1 বছরের জন্য করা হয়ে থাকে। তাহলে 1 বছরে কতগুলো সুনির্দিষ্ট আর্থসামাজিক লক্ষ্য বাস্তবায়নের জন্য যেসব পরিকল্পনা করা হয় তাকে আমরা বলি স্বল্পমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনার কিছু উদ্দেশ্য নিয়েই প্রণীত হয়ে থাকে। তাহলে আমরা এই স্বল্পমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো একটু দেখব। স্বল্পমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন। অর্থাৎ সামাজিক যে উপাদানগুলো আছে সেই সামাজিক উপাদানগুলোর উন্নয়নের জন্য যে ধরনের পরিকল্পনা করা হয় সেটি হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা। এই আর্থসামাজিক লক্ষ্য ও কর্মসূচির দ্রুত বাস্তবায়ন করতে হবে, অর্থনৈতিক উন্নয়ন তাহলে দ্রুত ত্বরান্বিত হবে। স্বল্পমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট খাতগুলোর কাঙ্ক্ষিত উন্নয়ন। অর্থাৎ নির্দিষ্ট খাতগুলোর যদি কাঙ্ক্ষিত উন্নয়ন না হয় তাহলে কিন্তু এই দীর্ঘমেয়াদী উন্নয়ন কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে। তাহলে এই আমরা বলতে পারি যে স্বল্পমেয়াদীর পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে সাহায্য করা। কারণ এই স্বল্পমেয়াদী প্রতি বছরই যোগ করতে 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 একসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপ নেয়। তাহলে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে সাহায্য করে থাকবে এই স্বল্পমেয়াদী পরিকল্পনা। তাহলে স্বল্পমেয়াদী পরিকল্পনাকে আমাদের অবশ্যই একটি সুনির্দিষ্ট চিন্তা এবং পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্বল্পমেয়াদী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন কর্মসূচির সফলতা বা ব্যর্থতা মূল্যায়ন করা। তাহলে উন্নয়ন কর্মসূচির সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বল্পমেয়াদী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে অর্থনীতির প্রবৃদ্ধির পথ ত্বরান্বিত করতে হবে। তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ যদি ত্বরান্বিত হয় তাহলে প্রতিটি প্রকল্প বাস্তব পদক্ষেপ গ্রহণ করা যাবে। স্বল্পমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে থাকে। পরবর্তী পরিকল্পনার এই বছরে যদি কোনো পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে পরবর্তী বছরের পরিকল্পনা বাস্তবায়ন করা অনেকটাই সহজ হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারবো যে এই বছরের পরিকল্পনার পরবর্তী বছরের পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে থাকে। পরিকল্পনা স্বল্পমেয়াদী পরিকল্পনার কিছু সুবিধা আমরা দেখতে পারি। নির্দিষ্ট সময়ের মধ্যে কি করণীয় সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কি অর্জন করতে হবে, কি পরবর্তীতে কি করতে হবে এ সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায়। নিখুঁত ও বিশদভাবে পরিকল্পনা প্রস্তুত করা। যেহেতু 1 বছরের জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে আমরা বলতে পারি যে নিখুঁত ও বিশদভাবে পরিকল্পনা প্রস্তুত করা যায়। উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়। কারণ এই 1 বছরে কতটুকু উন্নয়ন হয় সে সম্পর্কে
এখানে আমরা যদি চিন্তা করি তাহলে 1 বছরের লক্ষ্য কতটুকু হতে পারে এবং লক্ষ্যমাত্রা অর্জন কতটুকু হতে পারে সে সম্পর্কে আমাদের ধারণা নিতে পারে। অধিকতর প্রয়োজনীয় সমস্যাকে গুরুত্ব দেওয়া, অর্থাৎ এই ধরনের পরিকল্পনায় তুলনামূলক কম সমস্যাকে আমরা চিন্তিত না করে যেটা বেশি প্রয়োজন সে ধরনের সমস্যাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। পরিকল্পনা প্রণয়নে আগ্রহী সব দেশের সরকার। পরিকল্পনা যদি আমরা প্রণয়ন করে থাকি তাহলে দেখা যায় যে প্রতিটা দেশেই প্রতি বছরেই নতুন নতুন করে পরিকল্পনা দিয়ে থাকে। তাহলে বিশ্বের প্রতিটি দেশে যদি আমরা চিন্তা করি সব দেশের সরকার এখানে প্রতিটি বছরের জন্য আলাদা আলাদা পরিকল্পনা গ্রহণ করে থাকে। তাহলে যদি এটা প্রতি বছর যদি আলাদা আলাদাভাবে পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে প্রতি বছরই এই পরিকল্পনা থেকে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সহজ হয়ে যায় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা অনেকটাই সহজ হয়ে যায়। তাহলে স্বল্পমেয়াদী পরিকল্পনার এই সুবিধাগুলো আমরা এখানে দেখতে পারি। স্বল্পমেয়াদী পরিকল্পনা আমরা আসবো এবার মধ্যমেয়াদী পরিকল্পনা। মধ্যমেয়াদী পরিকল্পনা মূলত স্বল্পমেয়াদী থেকে একটু পরিসরে বড়, অর্থাৎ 1 বছর থেকে এটা 5 বছরের মধ্যে। তাহলে সাধারণত 5 বছরের জন্য বা 5 বছরের মধ্যে সুনির্দিষ্ট আর্থসামাজিক লক্ষ্য বাস্তবায়নের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে মধ্যমেয়াদী পরিকল্পনা বলা হয়। তাহলে মধ্যমেয়াদী পরিকল্পনা কিছু উদ্দেশ্য নিয়ে প্রণীত হয়। তাহলে আর্থসামাজিক উন্নয়ন, তাহলে আমরা স্বল্পমেয়াদী পরিকল্পনা দেখেছি যে আর্থসামাজিক উন্নয়ন, এখানেও আর্থসামাজিক উন্নয়ন। এই আর্থসামাজিক উন্নয়নের মূল কারণটা হচ্ছে যে প্রতি বছরেই যোগ করতে করতে একসময় মধ্যমেয়াদী পরিকল্পনায় পরিণত হয়। এই মধ্যমেয়াদী পরিকল্পনায় মধ্যমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন করা। মধ্যমেয়াদী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন। নির্দিষ্ট খাতগুলো থেকে সরকার যে পরিমাণ পরিকল্পনা করে থাকে সেই খাতগুলোতে কিভাবে উন্নয়ন হচ্ছে সে উন্নয়ন সম্পর্কে এখানে ধারণা করা যায়। ওই নির্দিষ্ট খাতের উন্নয়নগুলো একসময় দীর্ঘমেয়াদী খাতকে পরিকল্পনাকে সাহায্য করবে। মধ্যমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে সাহায্য করা। মধ্যমেয়াদী পরিকল্পনার অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে উন্নয়ন কর্মসূচির সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন করা। মধ্যমেয়াদী পরিকল্পনার অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ সুগম করা। অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে হচ্ছে, কৃষি খাতে কিভাবে উন্নতি হচ্ছে এই 5 বছরে সেটি সম্পর্কে ধারণা হবে। কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে কিনা, দারিদ্র হ্রাস হচ্ছে কিনা সে সম্পর্কে ধারণা দিতে পারবে। রাজস্ব আহরণ প্রতিটি বছরে বছরে কিভাবে বেশি হচ্ছে সে সম্পর্কে অনুধাবন করতে পারবে। তাহলে এইভাবে যদি আমরা মধ্যমেয়াদী পরিকল্পনা দেখি প্রতিটি বছর বছর আলাদা আলাদা, তাহলে পরবর্তী বছরেও এটি একটি ভিত্তি হিসেবে কাজ করে থাকবে। এরপরে আমরা আলোচনায় আসবো দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধারণাটি আরেকটু বিস্তৃত, অর্থাৎ 10 থেকে 25 বছর সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য কোনো লক্ষ্য ও উদ্দেশ্য নির্বাচন করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কি কি উদ্দেশ্য নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণীত হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দ্রুত কৃষি ও শিল্পের উন্নয়ন, অর্থাৎ কৃষি খাত যেন খুবই অল্প সময়ের মধ্যে পরিবর্তন যদি হয় না, সেহেতু 10 বছর বা 15 বছর পরে যেন বৃহৎ আকারে কৃষির পরিবর্তন হয় সেটি পরিবর্তন করাই অন্যতম এই উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য। তো যেহেতু আমরা জানি যে কৃষির কাঁচামাল শিল্পে যায় এবং কৃষি কাঁচামাল যতই শিল্পে যাবে শিল্পের উন্নয়ন তত বেশি সম্ভব হবে। তাহলে শিল্পের উন্নয়নে যদি কথা চিন্তা করি তাহলে শিল্পের যত বেশি উন্নয়ন হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য তত তাড়াতাড়ি উন্নয়ন সাধিত হবে। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে যে কৃষি ও শিল্পের উন্নয়নকে ধরে রাখা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে সামগ্রিক ভারসাম্য বৃদ্ধি, অর্থাৎ একটি দেশের আমরা জানি যে একটি দেশের সাথে অন্য একটি দেশের লেনদেন হয়ে থাকে, আমদানি রপ্তানি।
সে আমদানি রপ্তানিতে যেন অবশ্যই রপ্তানির পরিমাণটা বেশি হয়, সেজন্য সামগ্রিকভাবে আমরা চিন্তা করি যেন এই ভারসাম্যটা বজায় থাকে। কারণ যদি একটি দেশের আমদানি কমে যায়, আমদানি বেড়ে যায় এবং রপ্তানি কমে যায়, তাহলে সামগ্রিক ভারসাম্য এখানে বজায় থাকবে না। সেজন্য আমরা বলতে পারি যে সামগ্রিক ভারসাম্য বজায় রাখার জন্য অবশ্যই এইদিকে একটু লক্ষ্য রাখতে হবে। একটি দেশের সরকার যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে থাকে, সেখানে তার অন্যতম একটি উদ্দেশ্য থাকে সামগ্রিক ভারসাম্য বজায় রাখার জন্য। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সামাজিক স্থায়ী মূল্য লাভ, অর্থাৎ সামাজিক যে বিষয়গুলো আছে, যেমন শিক্ষা ও জনস্বাস্থ্য, কৌশলিক এবং কারিগরি শিক্ষা, বিধবা ভাতা, অন্যান্য যে ভাতাগুলো আছে, সেই যে সামাজিক যে স্থায়ী উপাদান আছে, সেই উপাদানগুলো যেন এখানে দীর্ঘমেয়াদে যেন এটি বিস্তৃতি লাভ করে এবং এই যে সামাজিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো থেকে যেন কমে আসে, সেদিকে সরকারের অন্যতম একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটাই সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাধ্যমে গ্রহণ করে থাকে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে জনসংখ্যা রোধক, সুদূর প্রসারী, সবল বাস্তবায়ন। অর্থাৎ আমরা দেখেছি যে প্রতি বছরেই জনসংখ্যা যে পরিমাণে বৃদ্ধি পায়, সে সেই পরিমাণে সে পরিমাণ জনসংখ্যার যে যেন খুব বেশি বৃদ্ধি না পায়, সেজন্য সরকার জনসংখ্যা রোধক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে থাকে। সেই ধরনের পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে দেখা যাবে যে একটি দেশের আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব। কারণ একটি দেশের জনসংখ্যা যত বেশি হবে, সে দেশের কর্মসংস্থান কমে যায়। সেজন্য সরকার জনসংখ্যা কমানোর জন্য বা জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করে থাকে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য এটি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্যের মধ্যে বলে বিভিন্ন অঞ্চলের মধ্যে সমন্বয় সাধন। তাহলে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা যদি কিছু তথ্য নিয়ে আসতে চাই, সেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন অঞ্চলের মধ্যে সমন্বয়ের কিছু ঘাটতি থাকে। যেমন বিভিন্ন অঞ্চলের মধ্যে কিছু অঞ্চলের শিক্ষিত হার বেশি, কিছু অঞ্চলের উৎপাদনের পরিমাণ বেশি, কিছু অঞ্চলের কর্মসংস্থান বেশি, কিছু অঞ্চলের জীবনযাত্রার মান বৃদ্ধি। আবার দেখি অন্য অঞ্চলগুলোর মধ্যে এরকম কর্মসংস্থান কম হয়, শিক্ষার হার কম, উৎপাদন কম। তাই সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই বিভিন্ন অঞ্চলের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। তাহলে একটি দেশের মধ্যে যদি বিভিন্ন অঞ্চলের মধ্যে যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে থাকে, তাহলে দেখা যাবে যে বিভিন্ন অঞ্চলের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে বিভিন্ন অঞ্চল সমানভাবে অগ্রগতি নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক ভারসাম্য অর্জন। অর্থাৎ একটি দেশের সাথে অন্য একটি দেশের অর্থনীতিতে বিভিন্ন ধরনের লেনদেন হয়ে থাকে এই রপ্তানি এবং আমদানিতে। এই অর্থনৈতিক যেন ভারসাম্য সরকার বজায় রাখে, সেজন্য সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে থাকে। তাহলে আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী পরিকল্পনার এই উদ্দেশ্যগুলোই একে সামনে রেখে সরকার বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করে থাকে। আমরা যদি একটু চিন্তা করে থাকি যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিভাবে হয়ে থাকে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা যদি নিজ থেকে চিন্তা করি যে শাখা পরিকল্পনা এবং আঞ্চলিক পরিকল্পনা দিয়ে এর মাধ্যমে বার্ষিক পরিকল্পনা থাকে এবং বিভিন্ন বছরের বার্ষিক পরিকল্পনা নিয়ে পঞ্চবার্ষিক পরিকল্পনা হয় এবং বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে একটি দেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা থাকে। উন্নত দেশগুলোর যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণে দেখা যাবে যে তারা সবসময় আঞ্চলিক এবং শাখা পরিকল্পনার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। তারপর পর্যায়ক্রমে এখান থেকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে বার্ষিক পরিকল্পনা গুরুত্ব অধিকতর হয়ে যায় এবং বার্ষিক পরিকল্পনা গুরুত্বের মাধ্যমে আবার পঞ্চবার্ষিক পরিকল্পনা অধিক গুরুত্ব পায়। এভাবে একটি দেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, আমরা এই উন্নয়ন পরিকল্পনার যদি একটু দেখি যে বিশ্বের বিভিন্ন দেশ এখন বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি ভালো পরিকল্পনা করে থাকে। কারণ প্রতিটি বছরেই সরকার আলাদা আলাদা করে একটি উন্নয়নের চিন্তা করে থাকে।
প্রতিটি দেশে। তাহলে আমরা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যদি একটু সংজ্ঞাতে আসি, সেখানে দেখবো 1 বছর সময়সীমার মধ্যে প্রেক্ষিত পরিকল্পনার আওতাধীন কতগুলো সুনির্দিষ্ট আর্থসামাজিক লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে বরাদ্দকৃত সম্পদের সুষ্ঠু দক্ষ ব্যবহারকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলা হয়। অর্থাৎ একটি দেশ সবসময় এই বার্ষিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে একটি দেশের উন্নয়ন করার চেষ্টা অব্যাহত থাকে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনার কিছু উদ্দেশ্য আমরা এখানে যদি দেখি, বার্ষিক উন্নয়ন পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো আর্থসামাজিক উন্নয়ন, কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, স্বল্প ও মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার ত্রুটির দূরীকরণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, সরকারি বেসরকারি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, সঞ্চয়, কৃষি ও শিল্পের উন্নয়ন। আমরা যে প্রতিটা বিষয় যদি এখানে আলোচনা করে থাকি, তাহলে আমরা দেখে থাকি যে আর্থসামাজিক উন্নয়ন কি। আর্থসামাজিক উন্নয়ন বলতে আমরা বোঝাচ্ছি যে সামাজিক যে বিষয়গুলো আছে সেই বিষয়ের সাথে যে অর্থ সম্পর্কিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো উন্নয়ন কতটুকু হচ্ছে সেটা প্রতিটি বছরই সরকার আলাদা আলাদাভাবে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে করে থাকে। কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, প্রতিটি বছরই সরকার আলাদা আলাদা প্রবৃদ্ধির হার নির্ধারণ করে থাকে এবং সেই অনুযায়ী প্রবৃদ্ধি বৃদ্ধি করার চেষ্টা করে থাকে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ত্রুটি দূরীকরণ। অর্থাৎ প্রতিটি বছরেই মধ্যে যে পরিকল্পনাগুলো করা হয় সেই পরিকল্পনাতে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়, সেই ত্রুটি বিচ্যুতিগুলো দূরীকরণ করা সম্ভব হয়। বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। অর্থাৎ সরকার প্রতিটি বছরেই সরকার এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার অত্যন্ত চেষ্টা করে থাকে। কারণ এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ থাকলে একটি দেশের উৎপাদন, বাজার নিয়ন্ত্রণ, এসব সবকিছু ঠিক থাকে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন। অর্থাৎ সরকার প্রতিটি বছরেই কতটুকু যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করে থাকে। যাতায়াত ব্যবস্থা আমরা জানি যে একটি হচ্ছে সড়কের উন্নয়ন, আর একটি হচ্ছে রেলপথের উন্নয়ন। অর্থাৎ সড়ক পথের কতটুকু উন্নয়ন হচ্ছে এবং রেলপথের কতটুকু উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন ব্যবস্থা কতটুকু লক্ষ্য অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়, লক্ষ্যমাত্রা অর্জন হয়, সেটুকু সরকার চিন্তা করে থাকে। তাই বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন। বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে সরকারি, বেসরকারি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করা। অর্থাৎ সরকারি বেসরকারি আমরা জানি যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব দিয়ে অনেকগুলো প্রকল্প প্রচারিত হয়। এই প্রকল্প প্রচারিত যেন প্রতি বছরেই বৃদ্ধি পায়, সেদিকে একটি সরকার সুনির্দিষ্ট লক্ষ্য রাখে। এবং বৈদেশিক বিনিয়োগ যদি বৃদ্ধি পায় একটি দেশে, তাহলে ওই দেশের প্রকল্প সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে অনেক সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। তাই আমরা বলতে পারি যে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করাও বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে সঞ্চয় বৃদ্ধি করা। অর্থাৎ প্রতি বছরে কি পরিমাণ সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে সেটি সেটি ত্বরান্বিত করাই বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য। বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে কৃষি ও শিল্পের উন্নয়ন। কৃষি ও শিল্প কতটুকু উন্নয়ন হচ্ছে সে সম্পর্কে সেটি কৃষিতে কতটুকু উন্নয়ন হচ্ছে এবং শিল্পে কতটুকু উন্নয়ন হচ্ছে সেটি নির্ধারণ করা এবং তার লক্ষ্যমাত্রা অর্জন করাই বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য। আমরা এই ক্লাস থেকে আমরা আমি একটা উদ্দীপক দিয়েছি। এই উদ্দীপক অবশ্যই তোমরা দেখবা। এই উদ্দীপক দেখে তোমরা নিচের উত্তরগুলো অবশ্যই দিবে। ও নামক একটি সদ্য স্বাধীন দেশ, সেই দেশটিতে জনসংখ্যার অর্ধেকের বেশি দারিদ্র্যসীমার নিচে বসবাস করার জীবনস্তরের মান খুবই নিম্ন। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ওই দেশের সরকার মানব সম্পদ উন্নয়ন, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস, লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা দূরীকরণ, কর্মসংস্থান
বৃদ্ধি সহ নানামুখী কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা গ্রহণ করায় কয়েক বছর পর দেশটিতে অর্থনীতিতে পরিবর্তন দেখা দেয়। তাহলে এই উদ্দীপক থেকে তোমরা কিছু এই নিচের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমরা উত্তর দিবে। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেবো, উন্নয়ন পরিকল্পনা কি? এটা তোমরা অবশ্যই এই ক্লাস থেকে তোমরা সরাসরি মুখস্থ হিসেবে বলতে পারবে। সুষম উন্নয়নের জন্য পরিকল্পনা প্রয়োজন, এটুকু তোমরা ব্যাখ্যা করো। উদ্দীপকে কোন ধরনের পরিকল্পনার কথা বলা হয়েছে তা উদ্দীপকের আলোকে তুমি ব্যাখ্যা করবে। এবং দারিদ্র্য বিমোচনে ওই দেশের সরকার আর কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং তার সফলতা কতটুকু, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করবে। তাহলে আমি আশা করি তোমরা এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে তোমরা দেখে থাকো, অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে। তোমাদের আর একটু বলে রাখি, যেহেতু বিশ্বে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে করোনা রূপ ধারণ করেছে, তাই সরকারের স্বাস্থ্যবিধি মেনে তোমরা অবশ্যই সচেতন থেকে তোমরা এই ক্লাস নিয়মিত দেখে যাবে। এই প্রত্যাশায় আজকে আমি আমার ক্লাস শেষ করতেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করব। শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।